সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান রয়েছেন আমাদের সঙ্গে। সোহরাব ভাই, স্বাগত আপনাকে। আপনাকে শুভেচ্ছা, ধন্যবাদ। বাংলাদেশ প্রতিদিনে আজকে শিরোনাম যে প্রত্যাশার ভোটের সঙ্গী সংখ্যা চাই শক্তিশালী বিরোধী দল। ইত্তেফাক ধানের শীষের জোয়ার দেখে একটি মহল ষড়যন্ত্র করছে, তারেক রহমান ক্ষমতা পেলে দেশের চেহারা পাল্টে দেবে। শফিকুর রহমান, মানব জমিন 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হবে। উত্তরাঞ্চলের 3 জেলায় তারেক রহমান সকল অপকর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। শফিকুর রহমান, কালের কণ্ঠ, প্রতিশ্রুতি পূরণের সক্ষমতা কম, জনগণের শক্তিতে দেশ পুনর্গঠনে দানের শীষে ভোট চাই। আমাদের সময় ফল প্রকাশে বিলম্বে বাড়বে গুজব ও সংঘাতের সংখ্যা, ইশতেহারে স্বাস্থ্যখাত দুর্নীতি। আমার দেশ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। ক্রিকেটের দাদাগিরির বিরুদ্ধে ভারত আউট ডাক। দেশ রূপান্তর, ভোটের মাঠে রোহিঙ্গা ও জঙ্গি, ইশতেহার কারো মনে থাকে না। সময়ের আলো, 9 আসনে অগ্নি পরীক্ষায় শীর্ষহীন বিএনপি, উই আর ভেরি হ্যাপি। খবরের কাগজ, এবারের নির্বাচনে 6 চ্যালেঞ্জ, চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক। বলা হচ্ছে, সৌরভ ভাই, আপনি জানেন যে আগামী 3-4 দিন খুবই ক্রুশিয়াল, কারণ নির্বাচন ঘনিয়ে আসছে আর মাত্র 4 দিন বাকি। তো 4 দিনের মধ্যে নির্বাচন নিয়ে অনেক ধরনের জল্পনা কল্পনা, নানা আলোচনা হচ্ছে, নানা ধরনের শঙ্কার কথা বলছে। প্রথম যে শিরোনামটা পাঠ করলাম সেটাও কিন্তু একই জিনিস। তো এই অবস্থায় আপনি তো একজন সিনিয়র সাংবাদিক, আপনি তো অনেকগুলো নির্বাচন দেখেছেন, আপনার কি মনে হয়? না, প্রথমত এবারের নির্বাচনটা নানা দিক থেকে ব্যতিক্রমী। কিন্তু আচ্ছা, এক হচ্ছে যে শহরে যেটুকু উত্তাপ আছে গ্রামাঞ্চলে সে উত্তাপ নাই। নাই। আপনি কি এর মধ্যে গ্রামে গিয়েছিলেন? এর মধ্যে গিয়েছিলাম ঢাকা থেকে নরসিংদী, ভৈরব মানে কিশোরগঞ্জের তো এক অংশ, ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত, বা এর আগে দক্ষিণাঞ্চলে গিয়েছি, সেখানেও ঠিক মানে নির্বাচনে যে আমেজ বা আবহাওয়া সেটার বেশ ঘাটতি। বড় বড় জনসভা করছেন, বিশেষ করে 2 জোটের নেতারা। এর বাইরে কিন্তু ওই উত্তাপটা নেই সাধারণ ভোটারদের মধ্যে। একটা হতে পারে যে এবার পোস্টার নাই বলে, কারণ পোস্টার থাকলে এটা সারা শহরে বা সারা গ্রামের বড় বড় শহরের 2 পাশে পোস্টারে ছেয়ে যায়, সেটা না। বিলবোর্ড আছে, আমি যাওয়ার পথে দেখলাম তো শুধু দাঁড়িপাল্লার চেয়ে বেশি ধানের শীষ, আর এই 2-1টা জায়গায় কাস্তে বা অন্য কোনো প্রতীক, আরেকটা দেখা যাচ্ছে হাত পাখা। এদের সব জায়গায় একটা দুটাই আছে। মানে আরেকটা হচ্ছে যে সাধারণ মানুষের মধ্যে ওই সংখ্যাটা আছে। আপনি যেটা বললেন যে নির্বাচন এতদিন ছিল, নির্বাচন হবে, তো আজকে ধরে নিয়েছে নির্বাচন হবে, কিন্তু কেমন হবে? মানুষ ভোট দিতে যেতে পারবে তো? এই যে সংখ্যাটা, এবং গতকালের ঘটনাটা এই সংখ্যাটা আরও বাড়িয়ে দিয়েছে, মানুষের মধ্যে উদ্বিগ্ন করেছে যে এই ধরনের পরিস্থিতিতে হলে মানুষ কেন যাবে যে ভোট দিতে। আর আরেকটা প্রশ্ন তো আওয়ামী লীগের যে সমর্থক ভোটাররা কোন দিকে যাবে। তা এই নির্বাচনে আওয়ামী লীগ না থেকেও কিন্তু বেশ সরব থাকবে, সে উপস্থিত থাকবে। অর্থাৎ বিএনপি জামাত 2 দলেই, 2 পক্ষই আওয়ামী লীগের ভোটারদের টানতে চাইবে। প্রথম দিকে যেমন ধরা হয়েছিল, বা যেমন অনেকেই মনে করেছিলেন, যেহেতু বিএনপির আওয়ামী লীগের 15-16 বছরে বিএনপির নেতাকর্মীরাই বেশি জেল জুলুমের শিকার হয়েছেন, জেলে গিয়েছেন, নানা রকম অত্যাচারের শিকার হয়েছেন, সেক্ষেত্রে হয়তো আওয়ামী লীগের মধ্যে একটা বিএনপি বিরোধী মনোভাব থাকতে পারে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন সূত্রে, বিশেষ করে প্রবাসে যেসব আওয়ামী লীগের আছেন সাধারণ কর্মীরা, তাদের একটা বার্তা যে কোনোভাবেই আওয়ামী লীগের আদর্শের বিরোধী, একবারে বিপরীত আদর্শের দলকে ভোট দেওয়া যাবে না। তাহলে সেক্ষেত্রে আছে এক বাম। তাই বাম দলগুলোর তো শক্তি এত সীমিত, এত প্রান্তিক তারা, সুতরাং সেটা ভোট দেয়া না দেয়া এটা করবে। এরপর বিএনপি
অথবা এই সম জাতীয় পার্টি হতে পারে। তাই জাতীয় পার্টির অনেকগুলো উত্তরাঞ্চল সহ কয়েকটি যে জায়গায় তারা প্রার্থী দিয়েছে সেখানে হয়তো জাতীয় পার্টিকেও তারা বিকল্প হিসেবে নিতে পারে। এটি একটি, এখন যে দল আওয়ামী লীগের ভোটার বেশি নিতে পারবে তাদের তো জয়ের একটা সম্ভাবনা আছে। আর পরিবেশ, আওয়ামী লীগ ভোট কেন্দ্রে যাবে, সাধারণ কর্মীরা যাবে এবং গ্রামাঞ্চলে এটা বেশি। শহরে তো ধরেন কেউ ভোট কেন্দ্রে না গেলে কেউ জিজ্ঞেস করবে না, গ্রামে কিন্তু এটি খেয়াল রাখবে যে কে আসলো কে না আসলো। এখানে সংখ্যালঘুদের আরেকটি বিষয়, কারণ তারা যে কোনো তারা কিন্তু সলা পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত নেয় যে ভোট দিতে যাবে কি যাবে না, এটা নিজেদের মধ্যে আলোচনা করি। তাই সেটা ভোট দিতে না যাওয়ার চেয়ে যাওয়াটাকেই তারা নিরাপদ মনে করবে। আর এটি তো আপনি দেখেছেন যে মাদারীপুরেই তো যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে ধানের শেষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে। তা এরকম অনেক অভাবিত ঘটনা ঘটতে পারে এই নির্বাচনে। তবে সবচেয়ে যে ভয় যে কোনো রকম ভয়াবহ ঘটনা না ঘটে, কোনো রকম বড় অঘটন না ঘটে। ইতিমধ্যে যেগুলো ঘটেছে এটাকে ঠিক বলা যায় না যে এটি নিয়ন্ত্রণের বাইরে, এটা নিয়ন্ত্রণের মধ্যেই আছে। তো এই ক্ষেত্রে এই নির্বাচনের সুষ্ঠু পরিবেশের ক্ষেত্রে বোধহয় বড় ভরসা হচ্ছে সশস্ত্র বাহিনী। তারা যে শক্ত ভূমিকা নেয়, কারণ মানুষের সেটা প্রতিযোগী রাজনৈতিক দল সহ সাধারণ মানুষের নির্বাচন কমিশনের প্রতি এক ধরনের অনাস্থা আছে। আবার নির্বাচন কমিশনের সক্ষমতার বিষয় আছে, তারা স্বাধীন মতো সিদ্ধান্ত নিতে পারে কিনা এই বিষয় আছে। সরকারের প্রতিও তো মানুষের এরকম আস্থা নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা জনপ্রশাসন উভয়ের ক্ষেত্রেই বিতর্ক আছে এবং প্রশ্ন আছে। সেক্ষেত্রে সশস্ত্র বাহিনী এখনও ওই প্রশ্নের ঊর্ধ্বে, এবং সেনাপ্রধান সহ সবাই বলেছে যে এই নির্বাচনে তারা কোনো দলের পক্ষে বা কোনো প্রার্থীর পক্ষে কাজ করবে না, তারা পেশাগত দায়িত্ব পালন করবে। অর্থাৎ আইন শৃঙ্খলা যাতে সুষ্ঠু থাকে, যাতে কোনো রকম অঘটন না ঘটে। এখন পর্যন্ত তাই আছে। হ্যাঁ, এখন পর্যন্ত তাই আছে। আর হলো প্রতিযোগী দলগুলোর মধ্যে দুটো হতে পারে। এক হচ্ছে এই নির্বাচনটা যে কোনো বিবেচনায় সমানে সমান লড়াই হচ্ছে না। এর অর্থ না যে দল শক্তিশালী সেই দলের জয় নিশ্চিত। যদি তারা সেটা ভাবে, সেটা কিন্তু তাদের জন্য বুমেরাং হতে পারে। আরেকটা হচ্ছে, যেহেতু এরকম সমানে সমান লড়াইটা হচ্ছে না, উত্তেজনা কম থাকবে ধারণা করা যায় ভোট কেন্দ্রে। এবং ভোট কেন্দ্রে যখন কোনো পক্ষ দুর্বল থাকবে এবং সবল পক্ষ যদি সেই দুর্বলের উপর কোনো হামলা করে অথবা জবরদখল করে কোনো রকম, এই ক্ষেত্রে তো নির্বাচন কমিশনের একটা ভূমিকা আছে। এই ক্ষেত্রে নির্বাচন কমিশন তো তার তো আর এই লোকবল নাই। নির্বাচন কমিশন তো লোকবল নেবে সরকারের কাছ থেকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে। তবে এই সকল পক্ষের যদি একটা সমন্বয় থাকে কাজের ক্ষেত্রে, সশস্ত্র বাহিনী, বেসামরিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রশাসন, এই তিন পক্ষের একটা কেবল সমন্বয় থাকতে হবে কাজের। আর আমরা অতীতে এই সরকার আমলে দেখেছি যে কোনো অঘটন ঘটার পর সরকার প্রতিক্রিয়া ব্যক্ত করে। সরকার হয়তো পুলিশ পাঠালো, অথবা আবার পুলিশ পাঠিয়ে বা এমনকি সেনা সদস্য পাঠিয়েও তো তারা অঘটন রোধ করে না। তারা সেখানে কখনো নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে থাকতেও দেখা যায়। আপনি প্রথম আলো ডেইলি স্টারের আগুন দেওয়ার পর এখন এইখানে হচ্ছে যে কোন শক্তি এই কাজটি করছে। যাদেরকে সেনাবাহিনীও ভয় পায়, যাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী ভয় পায়, তারা যদি এই নির্বাচনে কোনো রকম অঘটন ঘটাতে চায়, তবে একটা স্বস্তির বিষয় হলো যাদের থেকে সরকার, নির্বাচন কমিশন একটা আশঙ্কা প্রকাশ করেছিল যে যারা এই নির্বাচনে নাই, অর্থাৎ আওয়ামী লীগ, তাদের পক্ষ থেকে বড় কোনো আক্রমণ হতে পারে কিনা। কিন্তু আমার এখন পর্যন্ত যে মাঠের অবস্থা, তাতে তাদের এরকম কোনো প্রস্তুতি নাই, এরকম কোনো তৎপরতাও নাই। এমনকি প্রবাসে যে আওয়ামী লীগ নেতারা আছে, তারা নির্বাচন বানচালের কোনো আহ্বান জানায়নি। তারা বলছে বর্জন। এখন বর্জন, যে কেউ ভোট দিতে নাও যেতে পারে। কিন্তু এটি হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে উদ্বিগ্ন না, উদ্বেগের কারণ নেই।
উদ্বেগের কারণ হবে প্রতিযোগী দলগুলোর মধ্যে যদি অসহিষ্ণুতা বাড়ে, যদি একে অপরের উপর আক্রমণ করে এবং সেই আক্রমণ আবার পাল্টা আক্রমণ হয়, তখন পরিস্থিতি এরকম হবে। যে কারণে নির্বাচন কমিশন অনেকগুলো স্পর্শকাতর কেন্দ্র চিহ্নিত করেছে। আমার ধারণা সেই এসব কেন্দ্রে লোকবল বাড়ানো, আর কঠোর পাহারা দেওয়া, আর সংখ্যালঘু এলাকায় পার্বত্য চট্টগ্রামে এই ধরনের যেসব এলাকার এক ধরনের ঝুঁকি তৈরি হতে পারে বা যে কোনো অঘটন ঘটতে পারে, এই বিষয়গুলো বিবেচনা করে যদি তারা পদক্ষেপ নেয়, তাহলে হয়তো আমরা একটা মোটামুটি ভালো নির্বাচন পেতে পারি। মোটামুটি বলছেন কেন? আমাদের না ইতিহাসের স্মরণীয় একটা নির্বাচন। ইতিহাস রচিত হয় তখনই যখন ঘটনা ঘটে যায়, তারপরে সব ঐতিহাসিক হয়ে যায়। কিন্তু আমরা এই বাংলাদেশে এত ঐতিহাসিক ঘটনা ঘটছে এবং সেগুলো মুছেও যায়। এখন 90-এর গণ অভ্যুত্থানের কথা কেউ বলে না। তো সুতরাং এমনকি 2008-এর নির্বাচন আপনার মনে আছে, তখন মনে হয়েছিল যে এর মতো ভালো নির্বাচন, এর মতো কি বলে নজিরবিহীন, সুশৃঙ্খল এবং সংঘাতমুক্ত নির্বাচন আর হয়নি। কিন্তু এখন তো সময়ের ব্যবধানে এই নির্বাচন নিয়ে বেশ প্রশ্ন উঠছে। একাডেমিশিয়ানরা করছেন, বিএনপি তো শুরু থেকেই বলে আসছে। 2001-এর নির্বাচন নিয়ে আওয়ামী লীগ অনেক প্রশ্ন, কারণ আমরা তো এই যে সূক্ষ্ম কারচুপি আর স্থূল কারচুপির এই বিতর্কের মধ্যে বহু বছর ছিলাম। যেটি হচ্ছে তারপরেও ভালো নির্বাচন হয়েছিল ওই তিনটাই, আর তো ওইভাবে নির্বাচন হয়নি। হয়েছে। এখন হওয়ার পর কি হয়েছে? হওয়ার পর তো আমরা ভালো সংসদ পাইনি। হওয়ার পর তো সরকার ও বিরোধী দলের মধ্যে একটা সুন্দর কর্মসম্পর্ক দেখিনি। না, এটা তো মানে ঠিক পান না, কিন্তু তবে নির্বাচনটা হয়েছে এবং আরো কয়েকটা নির্বাচন এরকম হলে হয়তো আমরা পেয়ে যেতাম, হয়তো আমরা পেয়ে যেতাম। মাঝখানে যা হলো, এবং আমরা হয়তো এক সময় তো নিশ্চয়ই আমরা চাইবো যে এই নির্বাচনের জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার আনতে হবে, সেটা বসাতে হবে, এরকম 10 জন ফেরেশতা খুঁজতে হবে, মানে এটা নিয়ে তো। এবং দেখুন এই নির্বাচনগুলো ভালো হয়েছে, কিন্তু যারা এই নির্বাচন দায়িত্বে ছিলেন তারা কোনো না কোনোভাবে বিতর্কিত হয়েছেন এবং এক ধরনের সামাজিক তাদের অস্বস্তির মধ্যেও কেউ পড়েছেন নির্বাচন কমিশনার। এবং তা আমরা এটার একটা বড় দুর্বলতা হলো যে আমরা আমাদের যারা রাজনীতির নিয়ন্ত্রক, তারা সব কিছু নিজের করে নিতে চায়। শেখ হাসিনা যেহেতু 3 মেয়াদে ক্ষমতায় ছিলেন, এই জন্য সেই দলীয়করণটা, আত্মীয়করণটা এবং জবরদস্তিটা মাত্রাতিরিক্ত বেশি হয়েছিল। কিন্তু তিনি কি রেখে গেলেন? একটা সিস্টেম দাঁড় করে দিতে পারলে তো আজকে এই অবস্থা হতো না। তিনি তো সিস্টেমটা ভেঙে দিলেন এবং যে কারণে তার সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তার দল। প্রকৃতির নিয়মেই তো শেখ হাসিনা চিরদিন ওই দলের নেতৃত্বে থাকবেন না। এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয় তো বলেছেন যে মার তো বয়স হয়েছে, তিনি আর দলের নেতৃত্ব দেবেন না। এখন সত্যি তার, কিন্তু এরপরে দলটাকে কোনো অবস্থায় রেখে গেলেন। দেখেন আওয়ামী লীগের মতো যে দলটি স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে, যে দলটি প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে মানে বলিষ্ঠ ভূমিকা রেখেছে, সেই দলটি এখন শুধু নির্বাচন থেকে বাইরে না, ওই দলের নেতৃত্বের একটা অংশ বিদেশে পলাতক, এক অংশ জেলখানায়, এক অংশ আত্মগোপনে। এবং গতকালও একজন সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন তিনি জেলখানায় মারা গেছেন। এবং জেলখানায় এই নিয়ে 2 জন মারা গেলেন, এবং নিম্ন পর্যায়ের তো আরও অনেক নেতাকর্মী মারা গেছেন, পুলিশ হেফাজতে মারা গেছেন। তাহলে এটি হচ্ছে সবই তো আওয়ামী লীগের শাসনের ধারাবাহিকতা। এর অর্থ এটা নয় যে তার প্রতি এই রমেশ চন্দ্র সেন বা এরকম নেতাদের প্রতি যদি অমানবিক আচরণ করে থাকে এই সরকার, সেটা গ্রহণযোগ্য, সেটা অবশ্যই নিন্দনীয়। তার বয়স 85 বছর এবং তার বিরুদ্ধে নিশ্চয়ই হত্যা মামলা দেওয়া হয়েছে। ডেফিনেটলি হত্যা মামলা ছাড়া। আর আপনি দেখুন সাংবাদিক, আইনজীবী, শিক্ষক সহ 18 মাস ধরে সবাই জেলখানায়, কোনো বিচার তো কিছুই হয়নি, তদন্তই হয়নি। তার এর অর্থ কি? এর অর্থ হচ্ছে তাকে নিবর্তন, মানে তাকে এক ধরনের কি বলে
শাস্তিমূলক জেলে রাখা, মানে তাকে বের হতে না দেওয়ার, বিনা বিচারে আটক আর কি। বিনা বিচারে আটক, বিনা বিচারে তার ই করা। তো এটা তো আওয়ামী লীগের বিরুদ্ধে তো এটা বড় অভিযোগ ছিল। Yeah. তো সেই অভিযোগ এই অন্তর্বর্তী সরকারের সময় আসছে। এবং সর্বশেষ আমরা যে দেখলাম যে এই রাস্তায় যে পুলিশের আচরণ, সেটাও তো কোনোভাবে সহনশীল বলা যায় না। এবং পুলিশের সিনিয়র কর্মকর্তারা যখন বলে যে পিটাও, তখন সেটাকে কিভাবে মনে করেন? তাহলে স্বৈরাচারী সরকার এবং অন্তর্বর্তী সরকারের পার্থক্যটা তো ধীরে ধীরে ম্রিয়মাণ হয়ে যাচ্ছে। আমাদের এই প্রসঙ্গে আমাদের সময় একটা শিরোনাম হচ্ছে ফল প্রকাশে বিলম্বে বাড়বে গুজব ও সংঘাতের সংখ্যা। না, সেটা তো ফল দেখুন, প্রকাশে বিলম্ব হবে কেন, আগাম বলার অর্থটা কি? না, এটা তো হচ্ছে ওই যে 2টি নির্বাচন হচ্ছে। দেখুন কোথাও এখন গণভোটের আলোচনা নেই। আপনি গ্রামে গেলেন, কি অবস্থা, আলোচনা শুনলেন? না, গণভোট কোথায়? গণভোটের কোনো নেই। আপনি প্রথম তো সরকার বিরাট অর্থ বরাদ্দ করে সারা দেশে প্রচার চালালো, তারপর তো আদালত নির্বাচন কমিশন বলে দিল। আমি তো বলবো যে নির্বাচন কমিশন এখানে একটা সাহসী সিদ্ধান্ত নিয়েছে যে ভবিষ্যতে তাদের জবাবদিহি করতে না হয়, আসামির কাঠগড়ায় দাঁড় করতে না হয়। কারণ যে গণভোট যে অধ্যাদেশ যেটা আদেশ করেছে, সেখানে আছে যে সরকারি কর্মকর্তারা কোনো পক্ষে যেতে পারবেন না। তারা যে আইন ভঙ্গ করলেন, এটাতে কি শাস্তি? এখন শাস্তি হলে তো শাস্তি করতে হলে তো অভিযোগ দায়ের করতে হবে। কারণ অভিযোগটা কে কার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে? এখানে কি করা উচিত এই নির্বাচনের প্রতিযোগী দলগুলোরই। আছে? এবং সেটা নিয়েও তো বিতর্ক। এক পক্ষ বলছে যে ধরেন এটা যে কারোর স্বাধীনতা আছে, যা বা জুলাই সনদের পক্ষে হা ভোট দেওয়ার কথা কেউ বলতে পারে, কিন্তু যখন একটি বড় দলের প্রধান বললেন, তখন বললেন যে এটা বাধ্য হয়েছে। কিন্তু ট্রেন্ড তো অন্য দেখছি, মানুষের মাঝে প্রতিক্রিয়াটা তো অন্যরকম ভোটে, মানে বিশেষ করে গণভোটের যে ট্রেন্ড দেখছেন, এবং সেটা যদি সত্যি সত্যি বাস্তবায়ন হয়, সেটা কিন্তু সবচেয়ে ভয়াবহ হবে এই সরকারের জন্য। সেটা হলো গণভোটে যদি উপস্থিতি কম হয়, অথবা মানুষ যদি শুধু তার প্রার্থীকে ভোট দিয়ে গণভোটে সে অংশ না নেয়, এবং সেই সংখ্যা যদি মানে উল্লেখযোগ্যভাবে কম হয়, আবার সেই কম সংখ্যাকে যদি বেশি দেখানো হয়, তখন তো পুরো নির্বাচন নিয়ে একটা বড় ভজঘট লাগবে। বড় একটা প্রশ্ন, না শুধু এটা, নির্বাচন মানে কলঙ্কিত হবে। যে কথাটি বলছিলেন যে বিলম্ব হওয়া, তো এটা তো প্রথম দেখলাম যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বললেন যে যেহেতু 2 নির্বাচন, এর জন্য বিলম্ব হবে। তো বিলম্বটা কত বিলম্ব? মানুষকে তো আমরা তো দেখেছি যে সেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে শুরু করে মানুষ বিলম্ব হলে সেই ফলাফল আদায় করে কিন্তু তারপর ঘরে যায় ফলাফল আদায় করে। তো সুতরাং এরকম পরিস্থিতি তৈরি হোক, সেটা আমরা কোনোভাবেই আশা করি না। আরেকটি বিষয় হচ্ছে যে সরকারের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হচ্ছে যে না, এই সরকার নির্বাচনের পর আর থাকবে না, তারা 1 সপ্তাহের মধ্যেই ক্ষমতা হস্তান্তর করবে। এখন এটা আমরা দেখি। এটা দেখা যাচ্ছে খবরের কাগজের শিরোনাম হচ্ছে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক। তো দেশে তো এক্সপোর্টও বন্ধ, ইম্পোর্টও বন্ধ হচ্ছে। এইভাবে এটা চলে 3 দিন পরে 4 দিন পরে নির্বাচন দেশে। এই সরকারের হাতে আছে 3 দিন, রবি সোম মঙ্গল, তারপর 2 দিন বন্ধ, তারপর নির্বাচন। কিন্তু সরকারকে তাড়াহুড়ো করে এটা করতে হচ্ছে কেন জানি না। যত চুক্তি আছে সবই করে ফেলতে হচ্ছে এখন। না, চুক্তি আছে একটা, যেমন মার্কিন শুল্ক চুক্তির ক্ষেত্রে বলা হয়েছে যে এটা তো আগস্টেই সমঝোতা হয়েছিল, বা একটা চূড়ান্ত বোঝাপড়া হয়েছিল, সুতরাং এটা আনুষ্ঠানিকতা, এটা আমরা ধরে নিলাম যে আনুষ্ঠানিকতা। কিন্তু সেই চুক্তি কেন দেখানো হবে না, কেন বলা হবে না যে চুক্তিতে কী আছে? চট্টগ্রাম বন্দরের ক্ষেত্রেও ফরহাদ মাজার, যিনি তো এই সরকারের নানা বিষয়ে নানা কথা বলছেন, পরামর্শও দিচ্ছেন, কখনো সমালোচনা করছেন, তিনিও বলছেন যে এই লুকোচুরি করে চুক্তি করা এটি কোনোভাবে গ্রহণযোগ্য না। সেই যদি হয় তাহলে অবস্থাটা কি দাঁড়ালো আসলে? না, অবস্থা দাঁড়ালো যে সরকার লেজে গোবরে করে।
ইলেজুগুবের অবস্থায় তারা ফিনিশিংটা না দিতে বলে ঠিক মতো, সব বলা Finishing যায় শেষ একটা হলো বলা যে যায়। বড় ফিনিশিং, মানে কি বলে, বড় ফিনিশিং হবে নির্বাচনটা ভালো করতে পারে। এটি করতে পারলে অনেক ব্যর্থতা তাদের মানুষ ভুলে যাবে। আর যদি এটি না করতে পারে তাহলে প্রতিটি বিষয়ে কিন্তু জনগণ হিসেব নেবে, এবং তারা যেখানেই থাকুন। কারণ অতীতে যারা সরকারে ছিলেন তারা তাদের কাছ থেকে যেমন হিসাব নিয়েছে, এই সরকারের কাছ থেকে নেবে না, এটা ভাবার কোনো কারণ নেই। এই সরকার মানে স্বতঃপ্রণোদিত হয়ে, কেউ তখন দাবিও করেনি। সরকার প্রধান বললেন যে উপদেষ্টা এবং তার পরিবারের সদস্যরা তাদের সম্পদের আয় ব্যয় ও সম্পদের হিসাব জনসমক্ষে জানাবে, প্রকাশ করবে। সেটা তো জানার নেই। সেটি এই 18 মাস হয়ে গেল, জানাননি। সুতরাং মানুষের মধ্যে প্রশ্ন, কেন জানালেন না? এক্ষেত্রে নোবেল বিজয়ী রাজনৈতিক সরকার অনেক সময় বিলম্ব করে অনেক দেয়, বিলম্ব করেন, অনেক কিন্তু কৌশল করে, ছলচাতুরি করে। ওনারা এটা কেন এই সরকার কেন করবে? বা দেখতে পায়, তারা দেখে যে পরে এরকম প্রকাশ করলে পরের নির্বাচনে কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে কেন? এদের তো উচিত ছিল একটা দৃষ্টান্ত স্থাপন করা, দৃষ্টান্ত স্থাপন করে দেখানো যাতে পরবর্তীকালে রাজনৈতিক সরকারে যারা আসবে তারাও, তাদেরকেও আমরা বলতে পারতাম যে অন্তর্বর্তী সরকার করতে পেরেছে, তোমরা পারবে না কেন? এখন তো ওই পত্রেই রাখলো না। তখন বলবে যে আমরা যেভাবে অন্তর্বর্তী সরকারি কথা রাখিনি, আমরা কি কথা রাখবো? মানে এটা হচ্ছে জনগণের সঙ্গে একটা ধাপ্পাবাজি। এটি কোনোভাবেই আশা করা যায় না। যারা এবং এই সরকারে যারা আছেন এখন পর্যন্ত, তা তো সবাই জাতির বিবেক হিসাবে পরিচিত ছিলেন এই সরকারে আসার আগে। নাগরিক সমাজের প্রতিনিধি, মানবাধিকারের পক্ষে তারা সোচ্চার ছিলেন, এবং ভবিষ্যতেও হবেন হয়তো পদ থেকে চলে যাওয়ার পর। কিন্তু তারা কি দৃষ্টান্ত রেখে গেলেন? অন্য ক্ষেত্রে, সব ক্ষেত্রেই কোনো স্বচ্ছতা, তাদের কাজের স্বচ্ছতা, জবাবদিহি আমরা খুব কম ক্ষেত্রে পেয়েছি। তো এটি হয়তো জাতিরই দুর্ভাগ্য যে আমরা যার কাছে যত বেশি আশা করি তার কাছ থেকে সবচেয়ে কম পাই। সেটা স্বাধীনতার পর যে সরকার এসেছিল সেই সরকার থেকে এই নির্বাচনের পর অন্তর্বর্তী সরকার পর্যন্ত একই চিত্র, একই চেহারা, একই চেহারা, না, চেহারা ভিন্ন, একই চিত্র, একই চরিত্র। প্রত্যেকে আমরা হয়তো মুক্তি পাবো কিনা জানি না। আর হ্যাঁ, মুক্তি না পেলে এটা সামনের নির্বাচন, সেই মুক্তির পথে আমাদেরকে এগিয়ে নিয়ে সেটাই আশা করব যে সামনের নির্বাচনটা ভালো হলে, এবং নির্বাচনে যারা এই প্রতিশ্রুতি দিয়েছে, বেশ কয়েকটা পত্রিকায় প্রতিশ্রুতি নিয়েও কথা উঠেছে যে তারা কিভাবে পালন করবে। আমার মনে হয় রাজনৈতিক দলগুলো শুধু প্রতিশ্রুতি দিয়েছেন, এটি কিভাবে বাস্তবায়ন করা হবে সেটি বিএনপি যেমন চাকরির ক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে বলেছে, আর ঋণ মাপ, কৃষকদের 10,000 টাকা পর্যন্ত ঋণ মাপের কথা বলেছেন। সেটা করলে কত রাষ্ট্র থেকে ব্যয় হবে এবং সেটা কিভাবে পুষিয়ে নেওয়া হবে, সেটা কিভাবে পূরণ করা হবে, এসব বলা উচিত। দুর্নীতি বন্ধ করা হবে, ওই জিরো টলারেন্স, দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা, বা জিরো টলারেন্স আমরা কিন্তু 2009 বা তারও আগে থেকেই শুনে আসছিলাম, এখনো চলছে। তা আমরা আশা করি যে রাজনীতিকরা যা বলেন তা করবেন, যা বলেন না তা করবেন না। অরাজনৈতিক ব্যক্তিরা যা বলেন তা করেন না, এখন আপনি রাজনীতির কাছে চাইছেন, আশা না, করছেন। এরা তো যাই হোক, এটাও এক দুর্ভাগ্য আসলে। দুর্ভাগ্য। আমরা আশা করি যে জি, অনেক ধন্যবাদ আপনাকে আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।